একটি সংবিধান থেকে আরেকটি সংবিধানে পূর্ণাঙ্গ পরিবর্তনে ট্রান্সফরমেশনে যাওয়া, এটা হলো এক রকমের বিপ্লব। আরেকটা হচ্ছে বিরাজমান সংবিধানের সংস্কার। এখন আমরা কোথায় যাচ্ছি? বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে ডক্টর এইচ মনসুর সাহেবকে, এবং তারা লুণ্ঠিত অর্থ বিদেশ থেকে ফিরিয়ে আনতে পারবে। এটা হলো স্ট্রেংথ। আর উইকনেস, সোয়াটের যদি যান, উইকনেসটা কি? এটা হলো এনজিও সরকার। এখানে তাদের কোনো রাজনৈতিক শক্তি নেই। রাষ্ট্রপতির ক্ষমতা আছে অধ্যাদেশ জারি করা, যেহেতু সংবিধান নাই, সুতরাং অধ্যাদেশ দিয়ে তো আর সংবিধান সংস্কার করতে পারবেন না। অধ্যাদেশ দিয়ে আপনি অন্যান্য ইগুলি প্রশাসনিক কিংবা অন্যান্য ইগুলি করতে পারবেন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা জুলাইয়ের এবং অগাস্টের 5 তারিখ। আমি বলবো যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা 71-এর যে স্বাধীনতা অর্জন করেছিলাম, 5ই অগস্টকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি এই কারণে, কারণ 71-এর স্বাধীনতার যে আমাদের আবেগ ছিল, যে কমিটমেন্ট ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা পূরণ হয়নি। তারই ধারাবাহিকতায় এই 5ই আগস্টের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব যেটাই বলি আমরা, সেটা হয়েছে। ইতিহাসের গতিপথ পরিবর্তন হয়েছে 5 তারিখে, এবং নতুন যুগের সূচনা হয়েছে। মানুষের প্রত্যাশা অনেক। আমরা সেই প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে যার যার অবস্থান থেকে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব, নতুবা এটা শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে। তা আমি প্রথমেই অভিনন্দিত করতে চাই ছাত্র জনতার সে অভ্যুত্থানকে, কারণ এইবারের যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, এটা নির্দলীয়ভাবে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই। আপনার 71-এর স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সব দল মূলত শেখ মুজিবের নেতৃত্বে, এটা অস্বীকার করার উপায় নাই। 90-এর আন্দোলন এরশাদের বিরুদ্ধে হয়েছিল, সেটাও রাজনৈতিক নেতৃত্বে হয়েছিল, কিংবা পরবর্তী আন্দোলন যেটা বলেন 69-এর গণ অভ্যুত্থান বলেন, সবই রাজনৈতিক নেতৃত্বে হয়েছিল। এবার কিন্তু ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান। এখন এই জায়গাটা একটু বলি, গণ অভ্যুত্থান এবং বিপ্লবের, আমি এই জায়গাটা নিয়ে অনেকেই করে, আমি জাস্ট 30 সেকেন্ডে এই দুটার একটু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই। গণ অভ্যুত্থানটা হচ্ছে একটা আকস্মিক জাগরণ, এটা আপনারা জানেন যে সাধারণত গণ অভ্যুত্থান কাকে বলে। সাধারণত আকস্মিকভাবে একটা অবৈধ নির্বাচিত সরকার কিংবা সরকার প্রধানের বিরুদ্ধে জনগোষ্ঠীর যে বিক্ষোভটা তৈরি হয়, এবং তার ফলশ্রুতিতে সে যখন মানে পদত্যাগ করে কিংবা তাকে বাধ্য করা হয়, সেটা আমরা গণ অভ্যুত্থান বলি। এবং গণ অভ্যুত্থানের কারণটা হচ্ছে যে স্বৈরাচারী ভাব, একনায়কতন্ত্র, কিংবা আপনি সেখানে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বৈষম্য কিংবা অসাম্যতা, অসমতা ইত্যাদি ইত্যাদি। তো আজকে এটা হলো গণ অভ্যুত্থান। আর বিপ্লব যেটা হচ্ছে সেটা হলো রাজনৈতিক ক্ষমতা কিংবা প্রাতিষ্ঠানিক কাঠামোতে একটি মৌলিক সামাজিক পরিবর্তন, যা তুলনাভাগে সংক্ষিপ্ত সময় ঘটে যায় এবং জনগণ চলমান কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করে ওঠে। দুটোই কিন্তু একটা অন্যের পরিপূরক। আজকে সুতরাং এই গণ অভ্যুত্থান এবং বিপ্লব এটাই হয়ে গেছে। যেমন 7ই নভেম্বর যেটা হয়েছিল সিপাহী জনতার বিপ্লব, সেটাও কিন্তু বিপ্লব বলে। সুতরাং এখানে যে কেউ যদি এটাকে গণ অভ্যুত্থান এবং বিপ্লব বলে, এখানে ওই যে শব্দগত নিয়ে মানে আমার মনে হয় ডিফার করার কিছু নাই। আমরা এই চেতনাকে, এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাই। অ্যারিস্টটল 2 ধরনের কিন্তু রাজনৈতিক বিপ্লবের কথা বলছে, এখানে কিন্তু কথা আছে। সেই সোভিয়েত ইউনিয়নের সেই কমিউনিস্ট বিপ্লব কিংবা ইরানের সেই খোমেনির বিপ্লব, এখানে কিন্তু এটা রাজনৈতিক, যে গণতান্ত্রিক ভাবে যেটা হয় রাজনৈতিক বিপ্লব, একটি সংবিধান থেকে আরেকটি সংবিধানে পূর্ণাঙ্গ পরিবর্তনে ট্রান্সফরমেশনে যাওয়া, এটা হলো এক রকমের বিপ্লব। আরেকটা হচ্ছে বিরাজমান সংবিধানের সংস্কার। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা মনে করি যে আজকে এটাকে অনেকে বলেন সংস্কার কিংবা পুনর্লিখন। আমি মনে করি দুটা একই বিন্দুতে গিয়ে মিলে গেছে। এখানে আমাকে অ্যাডভোকেট মামুন সাহেব আছে, হাবিব ভাই আছেন, সুলেমান চৌধুরী, সবাই বিজ্ঞ লোকজন আছেন। আমরা সংস্কার করতে গেলেও পুনর্লিখতে হবে, পুনর্লিখনের মধ্য দিয়েই সংস্কার করতে হবে। সুতরাং এটাকে নিয়েও করার মানে ডিফার করার কিছু নেই। যাই হোক, আমাদের সংবিধানকে আজকে সেই জায়গাটায় আমাদেরকে
এইটা হলো বড় ইস্যু। এখন প্রশ্ন হলো 1 মাসের গতকাল 1 মাস পূর্তি হয়েছে, ছাত্র জনতা সেখানে স্বতঃস্ফূর্ত মিছিল করেছে এবং তাদের যে আকাঙ্ক্ষা, যে কথাটা আপনি বলেছেন, যে যে আজকে আমরা যাতে, যেটা মামুন ভাই বলে গেছেন যে রাজনৈতিক দলগুলোর চরিত্র বদল করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। আমি কালকে একটা টক শোতে যেমন বলেছি যে বর্তমান সংবিধানকে সংস্কার তো করতে হবে, আমরা কোনো এমপি তন্ত্র চাই না, আমরা কোনো আগে সেই চাই না, সংস্কার অবশ্যই করতে হবে এবং সেই সংস্কারের জন্য আমাদের সিস্টেমটাকে ভাঙতে হবে এবং সেই দিকে আজকে একটা জাতীয় ঐক্যমত হওয়া প্রয়োজন, অলরেডি হয়ে গেছে। সবাই কিন্তু বলছে, দেখেন যেমন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্য থাকবে ক্ষমতার, তারপর প্রধানমন্ত্রী দুবারের বেশি হইতে পারবে না, তারপর যেমন ধরেন রাষ্ট্রপ্রধান এবং দলের প্রধান একজন হইতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এইটা তো বেসিক গেল, এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত হয়ে গেছে। কিন্তু এখন অনেকে বলতেছেন যে এটা মৌলিক সংস্কার এবং যৌক্তিক সময়। এখন মৌলিক সংস্কার বলতে কি বুঝি? মৌলিক সংস্কার বলতে আজকে এখানে সোলমান ভাই আছেন, আমাদের অ্যাডভোকেট মামুন সাহেব আছেন, আমরা যেটা বলি যে ডক্টর ইউনূসের যদি সোয়াট অ্যানালাইসিস করি, স্ট্রেংথ, অপরচুনিটি, থ্রেট, স্ট্রেংথ, উইকনেস, থ্রেট, অপরচুনিটি যদি অ্যানালাইসিস করি, তার স্ট্রেংথটা হলো সে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি নোবেল লরিয়েট, বিশ্ব তাকে চিনে, অর্থনীতি পুনরুদ্ধারে উনি একটা ভালো ভূমিকা রাখতে পারবে। এই সরকারের স্ট্রেংথটা হলো একজন সালেউদ্দিনের মতো একজন ব্যক্তিত্বকে অর্থ উপদেষ্টা করা হয়েছে। এই সরকারের স্ট্রেংথ হলো যে আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে ডক্টর এইচ মনসুর সাহেবকে, এবং তারা লুণ্ঠিত অর্থ বিদেশ থেকে ফিরিয়ে আনতে পারবে। এটা হলো স্ট্রেংথ। আর উইকনেস, সোয়াটের যদি যান, উইকনেসটা কি? এটা হলো এনজিও সরকার, এখানে তাদের কোনো রাজনৈতিক শক্তি নেই। এবং অপরচুনিটিটা কি? তাদের সেখানে অনেক রিফর্ম করার সুযোগ আছে। এবং থ্রেটটা হলো যে আজকে এই শুধু, আমি এটা আমার অপিনিয়ন, আমি জানি না আমার সহকর্মীরা এখানে একমত হবে কিনা, যে থ্রেটটা হলো যে আমরা যদি ঐক্যমত সৃষ্টি করতে না পারি, বাহ্যিকভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা ষড়যন্ত্র আছে, আওয়ামী লীগের ষড়যন্ত্র আছে, কিংবা গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র থাকতে পারে, ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে, এই থ্রেটটাকে মাথা নিয়ে আগাইতে হবে। আমি মূল কথায় ফিরে আসি যে আজকে আমাদেরকে প্রথমেই কিন্তু আমাদের এই সাংবিধানিক সংস্কারে যাইতে হবে, যাতে করে আপনার স্থানীয় সরকারকে, যে কথাটা আমি বলছি গত এসএটিভি টক শোতে, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। এবং এখানে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারেক রহমান সাহেব একটা সুন্দর কথা বলেছেন, আপার পার্লামেন্ট এবং লোয়ার পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন, এবং একটা রিফর্মের কথা বলেছেন, যেটা আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে আগেও বলেছি। এখানে আরেকটি কথা বলি যে জাতীয় পার্টি সম্পর্কে আমাদের হাবিব ভাই বলেছেন, আমি তার সাথে ডিফার না করে বলবো যে হ্যাঁ, এই জাতীয় পার্টি দেখেন, এই এরশাদের বিরুদ্ধে আন্দোলন এই আমাদের হাবিব ভাইরা কিংবা অন্যান্য দলরা করেছিল, তারপরে 3 জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়িত হয় নাই। 96 পরিবর্তনের পর হয় নাই, 2001-এর পর হয় নাই, 111-এর পরে হয় নাই। এইবার রাজনৈতিক ইয়েরা যে করবেন, মানে কথা দিয়ে গিয়ে যে ভবিষ্যতে করবেন, এটা কিন্তু একটা প্রশ্ন আছে। সুতরাং আজকে এরশাদ সাহেবকে স্বৈরাচার বলেন, এরশাদ সাহেবের দোষ আছে অবশ্যই, উনি নির্ধারিতভাবে ক্ষমতা দায়িত্ববাদ নেন নাই, নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব নেন নাই, কিন্তু উনি কিছু ভালো কাজও করেছিলেন। সুতরাং আমার কথা হলো কি, যে জাতীয় পার্টি আজকে, যেমন আজকে আমি জাতীয় পার্টি করি, আমি তো 14-18 জাতীয় পার্টির ব্যাপারে তো মানুষের হাজারটা অভিযোগ। না না, আমি শেষ করে জাতীয় পার্টির একটা অংশ, আমি শেষ করি, এখানে কথাটা ক্লিয়ার করতে দেন একটু। জাতীয় পার্টির একটা অংশ আছে বিএনপির সাথে, জাতীয় পার্টির একটা অংশ আছে 14 দলের সাথে, ইয়ের সাথে। জাতীয় পার্টির একটা অংশ আছে যারা বিরোধী দলের জিএম কাদের নেতৃত্বে আছে। জাতীয় পার্টির একটা অংশ জাতীয় পার্টির এত অংশ কেন? মানে হ্যাঁ, সেটাই। তাহলে একচেটিয়া ভাবে শুধু জাতীয় পার্টি বলতে গেলে বলতে হবে কোনপন্থী। আজকে আমি যে জাতীয় পার্টি করি, আমরা তো 14 সনের ইলেকশন করি নাই, 18 সনের নির্বাচন করি নাই, 24 সনের নির্বাচন করি নাই, কিন্তু আমরা তো জাতীয় পার্টি করি। সুতরাং এখানে যারা ধারাভাবে জাতীয় পার্টিকে বলেন, যারা বিএনপির সাথে যে জাতীয় পার্টি আছে বলেন যে হ্যাঁ আমাদের সাথে একটা অংশ আছে প্রগতিশীল, সেইভাবে বললো একটা ভালো হয়। কিংবা আমরা যারা নির্বাচন করি না তাদের ব্যাপারে বলেন। সুতরাং আমার কথা হলো কি, জাতীয় পার্টির যে অংশটা জিএম কাদের সাহেব যেটা করেছেন, অবশ্যই তার জবাব দিতে আসা উচিত। অবশ্যই কেন এই 14-18 তো বিএনপি ইলেকশন করছিল, যাই হোক 14 এবং 24-এ কেন ইলেকশন করলো? আমি 14-18 বাদে দিলাম, 24-এ যদি জিএম কাদের সাহেব ইলেকশন না করতো তাহলে এই সরকার আরো আগে পড়ে যেত। যাই হোক, আমি মূল প্রসঙ্গে ফিরে আসি। আমার কথা হলো কি, যে আজকে যে ঐক্য, জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, এটা আমাদেরকে ধরে রাখতে হবে।
এবং সেই ধরে রাখতে হলে আজকে আমাদেরকে যাতে দেখেন আজকে বিএনপি একটা বিরাট দল। আমি আমার সাভারের এক জায়গায় বলি, দেখেন কেন্দ্রীয় থেকে তারেক রহমান থেকে আরম্ভ করে আমাদের হাবিব ভাইরা কিংবা মহাসচিব আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে আরম্ভ করে সবাই বলতেছেন, কিন্তু রুট লেভেলে কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না। যেমন সাভারে একটা বিউটিফুল মার্কেট নামে একটা মার্কেট আছে, আমি অন রেকর্ডে বলতেছি, এটা বিএনপি ছেলেরা দখল করে ফেলছে। তো এই যে দখল বাণিজ্য, এই যে আমি গার্মেন্টসের সাথে জড়িত, এই যে আজকে যৌথবাড়ির অভিযানে নামছে, আজকে ঝুটকে নেবে, চাঁদাবাজি, এই সমস্ত আজকে এক আওয়ামী লীগের ইয়েরা গেছে, এখন বিএনপির কর্মীরা এটা করতেছে। এখন এটা তো কেন্দ্রীয় নির্দেশে হচ্ছে না, এটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। কিন্তু এই জায়গাটায় আজকে একটা স্ট্রং একটা পজিশন আসতে হবে, না হলে কিন্তু এই জিনিসটা কিন্তু খারাপ হবে। আমি এখন কনক্লুডিং মাসে যেটা বলতে চাই, আমি নিজে বলে গেলাম যে জাতীয় পার্টির বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা ট্রুথ কমিশনের মধ্যে করা উচিত, তো অবশ্যই সেখানে জবাবদিহি করা উচিত, এবং যারা এই নির্বাচনে তাদের করা উচিত। আমি নির্দ্বিধায় এটা বলতে চাই, বলতে পারি, কারণ জাতীয় পার্টির এজ এ হোল যদি কেউ বলেন, কারণ জাতীয় পার্টির যে অংশটা হাবিব ভাইদের সাথে আছে, তাহলে তাদের ব্যাপারে কিছু বলেন, তারা তো জাতীয় পার্টির একটা অংশ, যেটাই হোক, অপভ্রংশ বলেন, ধ্বংস বলেন, যেটাই বলেন। তো সুতরাং এখানে এজ এ হোল জাতীয় পার্টিকে না বলেন, যে যারা এই 24-এর ইলেকশন যারা ছিল তাদেরকে এইভাবে স্পেসিফাই করে বললে জিনিসটা ভালো হবে। আমি লাস্টে এইটুকু বলতে চাই যে রাষ্ট্র এই এখন কিন্তু সংবিধান অনুযায়ী চলছে না। এখানে আমি হাবিব এবং সোলামান ভাইয়ের সাথে একটু অত্যন্ত বিনয়ের সাথে একটু ডিফার আমি বলবো না, যে রাষ্ট্রপতি প্রসঙ্গে, রাষ্ট্রপতি একজন ভালো মন্দ আমার কোনো বক্তব্য নেই, উনি একটা ইনস্টিটিউশন, উনি আছেন, উনি শপথ করেছেন। এই সংবিধান মেনে কিন্তু আপনার হয় নাই, কি বলে, এই গণঅভ্যুত্থান হয় নাই, সংবিধান মেনে শপথও হয় নাই, সংবিধান মেনে সরকারও হয় নাই, এখন কিন্তু সংবিধান মেনেও কিন্তু চলতেছে না। এই যে অ্যাডভোকেট মামুন সাহেব আইনজ্ঞ আছেন, আমি আমার রাজনৈতিক বিবেচনায় যেটা বুঝি যে এখন চলছে একটা কনভেনশনের উপর। আজকে পুলিশকে সংস্কার করতে হবে, সুতরাং এটা রিভলিউশনারি একটা গভর্নমেন্ট প্রয়োজন, হেডেড বাই, আমি মনে করি যে আজকে ডক্টর ইউনূসকে আপনার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা করা উচিত, এই কারণে যাতে কোনো ষড়যন্ত্রের বেড়াজালে আমরা বিভ্রান্তিতে না যাই, নাম্বার 1। নাম্বার 2, সকল দলের অংশগ্রহণে এই এনজিও সরকার দিয়ে, আমি কিন্তু সোয়াট অ্যানালাইসিস বলেছি, উইকনেস বলেছি এবং স্ট্রেংথও বলেছি। উইকনেস হলো এদের রাজনৈতিক শক্তি নাই। আপনি এই সরকারে যে সোলামান ভাই এখানে আছেন, প্রশাসনিক সংস্কার করতে পারবে, এই সরকার অন্যান্য সংস্কার করতে পারবে, অর্থনৈতিক সংস্কার করতে পারবে, কিন্তু রাজনৈতিক সংস্কার করতে হলে রাজনৈতিক নেতাদের লাগবে, সংবিধান করতে হলে রাজনৈতিক নেতাদের লাগবে। সুতরাং আগামী 2-3 মাসের মধ্যে একটি সর্বদলীয় একটি, এটাকে কি বলে, একটা ঐক্যমতের সরকার যদি গ্রহণ করা যায় ডক্টর ইউনূসের নেতৃত্বে, কারণ ওই যে সংবিধান যেহেতু নাই, উনি রাষ্ট্রপতি হইতে পারেন, সেটাও সমঝোতার ভিত্তিতে, অর্থাৎ এই রাষ্ট্রপতি যেহেতু চলে গেছে, স্পিকার চলে গেছে, এই রাষ্ট্রপতিও একটা পর্যায়ে উনি এই যেটার উত্তর সোলামান ভাই দিচ্ছেন যে উনি তো যা বলতেছেন তাই করতেছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপর এটা আমার মতটা বলতেছে আর কি, যে রাষ্ট্রপতির ক্ষমতা আছে অধ্যাদেশ জারি করা, যেহেতু সংবিধান নাই, সুতরাং অধ্যাদেশ দিয়ে তো আর সংবিধান সংস্কার করতে পারবেন না। অধ্যাদেশ দিয়ে আপনি অন্যান্য ইগুলি প্রশাসনিক কিংবা অন্যান্য ইগুলি করতে পারবেন। সুতরাং তার মানে সর্বদলীয় একটা সরকার গঠন করার জন্য খুব তাড়াতাড়ি, হ্যাঁ সর্বদলীয় একটা সরকার, তার রাষ্ট্রপতির লিডারশিপে একটা সরকার করে, এবং একটা 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা করে, কিংবা আরেকটা কথা বলি যে এখানে অনেকে ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ সংবিধানের জন্য একটা অ্যাসেম্বলি, এটা অনেক প্রক্রিয়া চলে যাবে। সুতরাং এখানে সবাই আমরা যদি সর্বদলীয় একটি সরকার করা হয়, এবং একটা সেখানে যদি, এটা কেন বলতেছি আপনাকে এই কথা বলে আমি ছেড়ে দিচ্ছি, এই কারণে বলতেছি, কারণ ওই যে বললাম যে হাবিব ভাইরা এত আন্দোলন করলো এরশাদের বিরুদ্ধে, 3 জোটের রূপরেখা বাস্তবায়িত হয় নাই, 111 হইল, আওয়ামী লীগ সেটা বাস্তবায়ন করে নাই। 71-এর মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু যেটা পারতেন একটা জাতীয় সরকার করতে, উনি সেটা করেন নাই, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই। আজকে সেই সময় এসেছে, সেই 71-এর মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, একটা সুশাসনের বাংলাদেশ, আজকে যেটা এই জনগণের আকাঙ্ক্ষা। আমরা আর ফ্যাসিবাদকে জন্ম দিতে চাই না,
আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা একটি সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ চাই, আমরা একটি সুশাসনের বাংলাদেশ চাই। সুতরাং এইটার জন্য আজকে এই আকাঙ্ক্ষাকে যদি ধারণ করতে হয় আপনাকে সেই লাইনে যেতে হবে। এবং তারপর যে কথাটা হাবিব ভাই বলে গেলেন, অবশ্যই ফ্যাসিবাদের এই আওয়ামী লীগের বিচার হতে হবে, তার সাথে যারা দোষ ছিল আমি একমত। কিন্তু এইখানে তাদের মতো ওই জামাত ইসলামরে ব্যান করে আপনি এইখানে তাদের পয়লা বিচার করবেন, তারপর তাই বিচারের পর যারা থাকবে তারা যদি রাজনীতি করতে পারে করবে, আমাদের অফিসিয়ালি কারো ব্যান করার দরকার নাই। অর্থাৎ আমি যেটা আমার মেসেজটা হলো যে এমন ভাবে সিস্টেমটা করা, এমন ভাবে সিস্টেম করা সে ভবিষ্যতে আর তো স্বৈরাচার হতে পারবে না, ভবিষ্যতে সে আর এমন ভাবে তার কালো টাকা সরাইতে পারবে না। সেই সিস্টেমটাকে আনি না কেন আমরা, সেই জায়গাটাই আমরা একমত হই না কেন যে আজকে সেই কালো টাকাকে আজকে উদ্ধার করে আমরা যদি রাষ্ট্রীয় সেই সংস্কারটাকে সব দল মিলে করতে পারি, তারপর অবশ্যই আমি এটা স্বীকার করব যে তাদের সব জায়গায় আমি শেষ করবো এই বলে যে আমরা আজকে সুন্দরভাবে ই করছেন। সবাইকে ধন্যবাদ।